আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন চ্যাপ্টার 5 থেকে আরও একটা কোশ্চেন সমাধান করব। তো কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই কোশ্চেনটা কিন্তু ঢাকা বোর্ড 25-এও চলে আসছিল, দেন দেখা যাবে ঘুরে ফিরে আবার কোনো একটা বোর্ডে চলে আসছে। তো এবার হচ্ছে আমরা যদি কোশ্চেনটার দিকে একটু তাকায় দেখি ভাইয়া, এখানে কি বলছে, শিক্ষক ক্লাসে গিয়ে সি প্রোগ্রামিং নিয়ে আলোচনার শেষে আরিকাকে জিজ্ঞেস করলেন, তোমার জন্মের বছরের ফেব্রুয়ারি মাস কত দিনের হয়েছিল। এ হচ্ছে আমাদের কোশ্চেন। দেখেন, এই জন্মের ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল, এটা কিন্তু আসলে লিপ ইয়ার রিলেটেড কোশ্চেনটা আমাদের এখানে লিপ ইয়ার থেকেই মূলত হচ্ছে কোশ্চেনটার একটা উদ্দীপক তৈরি করা আছে। তো এবার যদি ভাই আমরা এখানে দেখি যে আমাদের কোশ্চেনগুলো আসলে কি বললো, তাহলে আমরা প্রপারলি হচ্ছে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করতে পারবো। দেখো, ক নম্বর বলছে যে প্রোগ্রামের ভাষা কি, প্রোগ্রামের ভাষাটা আসলে কি। খ নাম্বার বলছে উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে নির্বাহ করার জন্য অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়, ব্যাখ্যা করো। গ নম্বরে বলছে উদ্দীপকে উল্লেখিত সমস্যায় একটি প্রবাহ চিত্র অঙ্কন করো। দেখো ভাই, এখানে প্রবাহ চিত্র অঙ্কন করতে বলছে কোন সমস্যার, যে লিপ ইয়ারটা আসলে কত দিনে ছিল। এটা হচ্ছে আমরা প্রবাহ চিত্র মানে কি ভাইয়া বলো তো, ফ্লো চার্ট তৈরি করতে বলছে, ফ্লো চার্ট। দেন ঘ নম্বর কোশ্চেনটাই কি বলছে, উদ্দীপকে উল্লেখিত সমস্যা নিয়ে সমাধানের জন্য একটি সি ভাষায় প্রোগ্রাম লিখে বিশ্লেষণপূর্বক আলোচনা করো। মানে আমাদের সি কোড লিখতে বলছে, অর্থাৎ গতে বলছে আমাদের ফ্লোচার্ট তৈরি করতে লিপ ইয়ারের, এবং ঘতে গিয়ে বলছে যে আমাদের হচ্ছে প্রোগ্রামটার একটা সি কোড তৈরি করতে। তো এটা খুবই ইজি করে আমরা শেখার চেষ্টা করব। তোমরা একটু কষ্ট করে যদি ক্লাসটা কন্টিনিউ করো, দেখবা যে অনেক ইজিলি আমরা এটা বুঝতে পারতেছি, অনেক ইজিলি আমরা আমাদের মতো করে এটা হচ্ছে একটা প্রোগ্রাম রচনা করার চেষ্টা করব। দেখো, আমাদের বলছে প্রোগ্রামের ভাষা আসলে কি ভাইয়া, যে বোধগম্য ভাষায় কম্পিউটারকে কোনো নির্দিষ্ট সমস্যা সমাধান করার জন্য নির্দেশনা দেওয়া হয় তাকে বলা হয় প্রোগ্রামের ভাষা। আবারও বলি, দেখেন, যে ভাষায় কম্পিউটারকে কোনো সমস্যা সমাধান করার জন্য নির্দেশনা দেওয়া হয় তাকে বলা হয় প্রোগ্রামের ভাষা। খ নাম্বার আমাদের যে কোশ্চেনটা, সেটা হচ্ছে আমাদের একটু দেখো যে উচ্চ স্তরের ভাষায় লেখা কোনো প্রোগ্রাম, মানে প্রোগ্রাম কম্পিউটারকে বোঝানোর জন্য অনুবাদক প্রোগ্রাম দরকার হয় কেন। হ্যাঁ, এটা একটু ক্লিয়ার করে বুঝো। দেখো, তুমি যতগুলো সফটওয়্যারই তৈরি করো না কেন, দিন শেষে সফটওয়্যার কিন্তু কার মাধ্যমে কাজ করে, কম্পিউটারের মাধ্যমে। আর কম্পিউটার বুঝে কিন্তু একটাই ভাষা, সেটা হচ্ছে মেশিন ভাষা। তুমি কিন্তু জানো যে কম্পিউটার শুধুমাত্র মেশিন ভাষাটাই বুঝে, একমাত্র ভাষা বুঝে যার নাম হচ্ছে মেশিন ভাষা। তাহলে আপনি উচ্চ স্তরের ভাষায় একটা সফটওয়্যার লিখলেন বা একটা প্রোগ্রাম লিখলেন, এখন ওই প্রোগ্রামটাকে তো আমাকে কম্পিউটারকে বোঝাইতে হবে ভাইয়া, কারণ কাজ তো করবে কম্পিউটার। তাহলে দিন শেষে আপনার কি করতে হবে, এই যে উচ্চ স্তরের ভাষায় লিখিত একটা প্রোগ্রাম। তো দেখো, তাহলে আমরা কি বুঝলাম, যে একটা হচ্ছে কম্পিউটার কি করতে পারে ভাই, সে হচ্ছে শুধুমাত্র মেশিন ভাষা বুঝতে পারে। এখন তুমি একটা সফটওয়্যার তৈরি করে ফেললা যে কোনো ভাষা দিয়ে, কিন্তু ওইটাকে বোঝাইতে হবে তো মেশিন ভাষায়, মানে কম্পিউটারকে বোঝাইতে হবে। তাহলে কম্পিউটারকে বোঝানোর জন্য ডেফিনেটলি আমাকে কি লাগবে, এখানে একটা অনুবাদক প্রোগ্রাম লাগবে। মানে কাজ করবে কম্পিউটার, যেহেতু কম্পিউটারের মাধ্যমেই কাজটা করতে হবে, তখন কিন্তু অবশ্যই কম্পিউটার ভাষায় আপনাকে বোঝাই দিতে হবে। ফর এক্সাম্পল আপনাকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমাদের যে পদ্মা সেতু হচ্ছিল, তো এটা জানেন যে বিভিন্ন দেশের বড় বড় কোম্পানিগুলো হচ্ছে এটার কাজ করতেছিল। তো দিন শেষে তাহারা কি করতেছে, মনে করেন রাশিয়া থেকে কিছু লোকজন আসছে, তারা হচ্ছে পদ্মা সেতুর কাজে নিয়ে যেত। এখন বাংলাদেশের যে লোকজনগুলো তাদের কাজগুলো করে দিবে, মানে মাঠ পর্যায়ে তো মূলত হচ্ছে বাংলাদেশি লোকজনই কাজগুলো করে দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনার কাজ যেহেতু বাংলাদেশি লোকজনগুলো করতেছে, জাস্ট তারা ডিরেকশন দিচ্ছে, সেই ক্ষেত্রে তারা কি করতো, তাদের ভাষাটা একজন মানে শুনে ওই ভাষাটাকে, ওই রাশিয়ান ভাষাটাকে বাংলা ভাষায় মানে ট্রান্সলেট করে দিত। দিন শেষে কিন্তু বাঙালিরা বুঝতে পেরে তখন কাজগুলো করার চেষ্টা করতো। মানে যেই বেচারা কাজ করবে, আমাদের এখানে সফটওয়্যারটা কাজ করবে কে, সফটওয়্যার নিয়ে, সেটা হচ্ছে কম্পিউটার। কম্পিউটার কাজ করবে ভাইয়া। তাহলে যে ভাষায় আপনি প্রোগ্রামটা লিখেন না কেন, সেই ভাষাটা কম্পিউটার ভাষায় নিয়ে আসতে হবে, অর্থাৎ মেশিন ভাষায় নিয়ে আসতে হবে। আর এটা করার যে দায়িত্ব পালন করবে তাকে বলা হয় হচ্ছে আমাদের অনুবাদক প্রোগ্রাম। দেখেন ভাই, এখানে কি বলছে, উচ্চ স্তরের ভাষায় লেখা কোনো প্রোগ্রাম কার্যকর করার জন্য একটি অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়, কারণ কম্পিউটার শুধুমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে, যেটা আগেই বললাম, কম্পিউটার একমাত্র মাতৃভাষা হচ্ছে মেশিন ভাষা। কিন্তু উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষাগুলো মানুষের চিন্তা এবং যুক্তি প্রকাশের জন্য সহজ। মানে উচ্চ স্তরের ভাষাগুলো মানুষ ভালো বুঝতে পারে, বাট কম্পিউটার বুঝতে পারে না, যা কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। তাই কোনো উচ্চ স্তরের প্রোগ্রাম কার্যকর করার জন্য একটি অনুবাদকের প্রয়োজন হয়, যা প্রোগ্রামের কোডকে কম্পিউটারের বোধগম্য মেশিন ভাষায় রূপান্তর করে দেয়, যাতে করে কম্পিউটার ইজিলি সেই নির্দেশনাগুলো বুঝতে পারে। বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। দেখেন, ইজি একটা জিনিস, কম্পিউটার মেশিন ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বোঝে না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি যেই ভাষায় সফটওয়্যারটা লিখেন না কেন ভাই, সেটা হচ্ছে আমাদের কম্পিউটারকে বোঝাইতে হবে, অর্থাৎ কম্পিউটারের মেশিন ভাষায় নিয়ে আসতে হবে। আর এটার জন্য কে দায়িত্ব পালন করবে, সেটা হচ্ছে আমাদের অনুবাদক প্রোগ্রাম।
এবার দেখো গ নাম্বারটা বলছে উদ্দীপকে উল্লেখিত সমস্যা সমাধানের একটা প্রবাহ চিত্র লেখো। বাংলা কথা যেটা উদ্দীপক থেকে আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে লিপ ইয়ার নির্ণয়ের ভাইয়া, লিপ ইয়ার নির্ণয়ের আমাকে ফ্লো চার্ট করতে বলছে, দেন হচ্ছে সি কোড করতে বলছে। তো এটা আমরা দেখো আমাদের মতো করে করব, একেবারে ইজি একটা ওয়েতে করার চেষ্টা করব। ভাইয়া দেখো কত কিউট একটা প্রোগ্রাম দিয়ে রাখছে, আর প্রোগ্রামটা আসলেই কিউট এবং গুরুত্বপূর্ণ। তো তাহলে আমাদের কোশ্চেনটা কি দাঁড়াচ্ছে ভাইয়া? কোশ্চেনটা দাঁড়াচ্ছে এরকম যে হচ্ছে লিপ ইয়ার নির্ণয়ের, লিপ ইয়ার নির্ণয়ের লিপ ইয়ার নির্ণয়ের কি বের করতে বললো? ফ্লো চার্ট, এফ এবং সি, অর্থাৎ ফ্লো চার্ট, এফ সি মানে কি ফ্লো চার্ট আর হচ্ছে সি কোড, এই দুইটা বিষয় আমাকে বের করতে হবে। তো লিপ ইয়ার নির্ণয়ের যেহেতু ফ্লো চার্ট আর সি কোড বের করতে বলছে, এখানে আমাদের শর্ত আছে ভাইয়া। শর্তটা কি? নাম্বার 1 শর্ত, তুমি যেই বছরটাকে মনে করবো ওই বছরের ফেব্রুয়ারি মাস 29 দিনে কিনা, ওই বছরটাকে তুমি 400 দিয়ে ভাগ করবা। সেই ভাগশেষটা যদি শূন্য হয় তাহলে লিপ ইয়ার হবে। একটা বছরকে আমি 400 দিয়ে ভাগশেষ করবো, এই চিহ্নটা হচ্ছে ভাগশেষ চিহ্ন বা মডিউলাস চিহ্ন। এই চিহ্নটাকে বলা হয় ভাইয়া ভাগশেষ চিহ্ন। তাহলে আমরা কি করব? একটা বছরকে আমরা 400 দিয়ে ভাগশেষ করব। ভাগশেষ করার পর যদি মানটা আমাদের 0 আসে, ভাগশেষের মানটা, তাহলে সেটা লিপ ইয়ার হবে। আচ্ছা, এটা যদি শর্ত না মানে তাহলে লিপ ইয়ার প্রমাণ করার জন্য আরও একটা শর্ত আছে, চিন্তার কোনো কারণ নাই। দেখেন এখানে 2টা শর্ত আছে। সেটা হচ্ছে ওই বছরটাকে এবার আমরা কি করব, যদি প্রথম শর্তটা না মানে তাহলে এবার হচ্ছে আমরা কি করব, এটাকে 4 দ্বারা ভাগ করব। এটার ভাগশেষ যদি 0 হয় এবং এর সাথে আরও একটা শর্ত, 2টা শর্ত একসাথে কাজ করবে, এবং ওই বছরটাকে ভাগ দিতে হবে হচ্ছে 100 দ্বারা, সেটা আবার 0 হওয়া যাবে না। এটা মানে নট ইকুয়াল বোঝানো হয়। দেখেন সি ভাষায় আমরা হচ্ছে নট ইকুয়াল গাণিতিকভাবে এইভাবে শিখতাম, বাট সি কোডে যখন করবেন তখন নট ইকুয়াল মানে এটা বোঝানো হয়। এই হচ্ছে পার্থক্য, এই হচ্ছে ভ্যারিয়েশন। দেখেন আমরা নর্মালি গাণিতিকভাবে ছোটোবেলা থেকে করে আসছি, এটা মানে নট ইকুয়াল, বাট সি কোডের ক্ষেত্রে নট ইকুয়াল মানে হচ্ছে এটা। এই হচ্ছে কমান্ডটা। ওকে, তাহলে আপনি এটাও বুঝতে পারলেন ভাইয়া। তাহলে দেখেন আমরা শর্তটাকে যদি আরেকবার বলি, দেখেন শর্তটা আসলে কেমন দাঁড়ায়। শর্তটা হচ্ছে এরকম, একটা বছরকে, একটা সালকে আমরা কি করব, 400 দিয়ে ভাগশেষ করব। ভাগশেষটা যদি 0 এর সমান হয় তাহলে লিপ ইয়ার হবে। আর যদি না হয়, মানে প্রথম শর্ত মানে নাই মানতে পারে, তাহলে দ্বিতীয় শর্ত আমরা দিব। যে দ্বিতীয় শর্তটা কি, এই বছরটাকে 4 দ্বারা ভাগ করব, ভাগশেষ যদি 0 হয় এবং একই সাথে ওই বছরটাকে 100 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 0 হওয়া যাবে না। এই যে আমাদের 2টা শর্ত, মানে প্রথম শর্ত এবং দ্বিতীয় শর্ত, এই 2টা শর্তের যে কোনো একটা মানলে পরে লিপ ইয়ার হবে। মনে করো প্রথমটা মানে নাই, দ্বিতীয়টা মানছে, লিপ ইয়ার হবে। দ্বিতীয়টা মানে নাই, প্রথমটা মানছে, তাও লিপ ইয়ার হবে। বাট যদি একটা শর্তও না মানে তাহলে কিন্তু ভাইয়া লিপ ইয়ার হবে না। বিষয়টা এরকম যে আপনি একটা ভুল করে ফেলছেন, এখন আপনার ড্যাশ আপনাকে অনেকগুলো শর্ত দিয়ে ফেলবে যে এই ভুল থেকে উদ্ধার হওয়ার বা ক্ষমা পাওয়ার একমাত্র ওয়ে হচ্ছে আপনাকে এই শর্তগুলো মানতে হবে। এখন তুমি মনে করো 3টা শর্ত দিল, 3টা শর্তের ভেতরে বললো মিনিমাম 2টা শর্ত মানতে হবে, এখন তুমি একটাও মানলে না, তাহলে কিন্তু তোমার ড্যাশ 100% টিকবে না। এই হচ্ছে বিষয়টা। তাহলে আমরা এখানে কি বুঝলাম, প্রথম শর্ত দিব, যদি মানে তাহলে লিপ ইয়ার। দ্বিতীয় শর্ত দিব, যদি প্রথমটা না মানে, দ্বিতীয়টা না মানলে পরে তাহলে লিপ ইয়ার হবে। যদি 2টার মধ্যে একটাও না মানে তাহলে কিন্তু আর লিপ ইয়ার হবে না। দেখো মজার আছে বিষয়গুলো, আমরা শর্ত রিলেটেড এবার হচ্ছে ফ্লো চার্টটা দেখার চেষ্টা করি। তো এবার একটু অ্যাটেনশন দিয়ে দেখবা যে হচ্ছে তারপরে আমরা এটা ইজিলি সমাধানটা পেয়ে যাচ্ছি। ওকে, ফাইনালি দেখো ভাইয়া, তাহলে ফ্লো চার্ট যখন তুমি করতে যাবা, আমরা তো গ নম্বর কোশ্চেনের সমাধান করতেছি, যেহেতু গ নম্বর কোশ্চেনটা সমাধান করতেছি আর এখানে বলছে ফ্লো চার্ট, তাহলে ফ্লো চার্ট যখনই করতে যাব, ফ্লো চার্ট, তো ফ্লো চার্ট করার ক্ষেত্রে আমরা প্রথমেই হচ্ছে শুরু করব। শুরু চিহ্নটা হচ্ছে ডিম্বাকার চিহ্ন বা ডিম্বকের চিহ্ন, স্টার্ট লিখব। স্টার্ট লেখার পর ভাইয়া দেখো এখানে আমরা কি করব, এখানে আমরা প্রথমে তারপরে হচ্ছে স্টার্ট লেখার পর আমাদের ইনপুট দিতে হয়। তোমরা কিন্তু এটা জানো যে স্টার্ট যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে ইনপুট দিতে হবে। তো ইনপুট চিহ্নটা কেমন, ইনপুট চিহ্নটা হচ্ছে ভাইয়া সেটা হচ্ছে আমাদের সামান্তরিকের মতো, সেটা হচ্ছে আমাদের সামান্তরিকের মতো। তাহলে এখানে লিখলাম যে ইনপুট ইয়ার, যদিও এনও ধরা যায়, কোনো সমস্যা নেই, আমরা এখানে ইনপুট ইয়ারটাকেই লিখব। ইনপুট ইয়ার লেখার পরেই ভাইয়া এখানে কিন্তু সূত্র নাই, আমাদের আছে শর্ত। তো আমরা প্রথম শর্তটা ইউজ করব। শর্ত লেখার জন্য কি করবেন, এই যে ডায়মন্ড চিহ্ন ইউজ করবেন, ডায়মন্ড চিহ্ন বা হীরক চিহ্ন, যেটা মেয়েদের সবচেয়ে প্রিয় একটা জিনিস। তাহলে আমরা এখানে লিখলাম ইফ, শর্ত লেখার জন্য ইফ লিখতে হয়।
এবার ভাই আমরা প্রথম যে শর্তটা আছে ওই শর্তটাকে লিখে দিব যে একটা বছরকে আমরা ভাগ দিব 400 দিয়ে। কত দিয়ে ভাইয়া? 400 দিয়ে, সেটা যদি 0 এর সমান হয়। এখন তোমার মনে আরেকটা কোশ্চেন দাঁড়াইতে পারে, প্রথম শর্ত যখন লিখছি যে ভাই এখানে ডাবল ইকুয়াল কেন দিছি? কারণ সি কোডে একটা ইকুয়াল বলতে কোনো ইকুয়াল নাই, মানে ডাবল ইকুয়াল বলতে বোঝানো হয় সমান, ডাবল ইকুয়াল দিলেই কিন্তু সমান বোঝানো হয়। তাহলে প্রথম শর্ত থেকে আমাদের দুইটা অ্যান্সার বের হবে। কয়টা অ্যান্সার বলেন তো ভাইয়া? দুইটা, একটা ইয়েস আর একটা নো, এরকম দুইটা অ্যান্সার বের হবে। তো ইয়েস নো তুমি যে কোনো পাশে চাইলেই দিতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি এই পাশে ইয়েস দিলাম, এই পাশে নো দিলাম, তোমার যে পাশে মনে হয় ইয়েস নো দিবা, কোনো সমস্যা নাই, দিতে পারবা। তাহলে এই শর্তটা যদি ইয়েস হয়, ইয়েস মানে কি ভাইয়া? মানছে শর্তটা। যদি শর্তটা সত্যিই হয়, মানে সত্যি মেনে নেয় শর্তটা, তাহলে কি হবে? লিপ ইয়ার হবে। তাহলে লিখবেন প্রিন্ট লিপ ইয়ার, শর্টকাট প্রিন্ট লিপ ইয়ার, LF মানে লিপ ইয়ার। ওকে, যদি না মানে তখন কি করবেন? তখন এই যে আরেকটা শর্ত আছে ওটা চেক করব। যদি না মানে তাহলে আমরা দ্বিতীয় শর্ত চেক করব। দেখেন, যদি না মানে তাহলে আমরা দ্বিতীয় শর্ত চেক করব। তাহলে এই যে এফ লিখলাম, এফ লিখে দ্বিতীয় শর্তটা কি ছিল ভাইয়া? ওই বছরটাকেই, যেহেতু আমরা এখানে ইয়ার ধরছি তাহলে ইয়ারই লিখতে হবে, যে ওই বছরটাকে আমরা কি করব? এবার হচ্ছে 4 দ্বারা ভাগ করব। এটার ভাগশেষ যদি 0 হয় এবং ওই বছরটাকেই এবার আমরা কি করব? 100 দিয়ে ভাগ দিব ভাইয়া, সেটা যদি 0 এর সমান না হয়। বিষয়টা একটু বুঝেন। প্রথমে মানে দ্বিতীয় শর্ত, বাংলা কথা হচ্ছে ভাই আমরা এখানে দ্বিতীয় শর্ত ব্যবহার করছি। এই দেখেন এখানেও দ্বিতীয় শর্ত লেখা আছে যে আমরা একটা বছরকে 4 দিয়ে ভাগ করব যদি ভাগশেষ 0 হয়, এবং ওই বছরকে 100 দিয়ে ভাগ করার পর যদি ভাগশেষ 0 না হয়। এই দুইটা শর্ত মিলা মূলত এখানে একটা শর্ত। যদি এটা মানে দেখেন, শর্ত যখনই ইউজ করবেন এখান থেকে দুইটা অ্যান্সার বের হবে, একটা ইয়েস আর একটা নো। তো তুমি তো আগেই বলে দিছি ইয়েস নো যে কোনো পাশে তুমি দিতে পারবা। এবার উল্টায় দিলাম, এই পাশে ইয়েস লিখলাম, এই পাশে নো লিখলাম। তো যদি এই শর্তটা ইয়েস হয় ভাইয়া, তাহলে কি হবে? এই শর্তটা ইয়েস হলে আমাদের কি হবে? প্রিন্ট লিপ ইয়ার হবে। এই শর্তটাও যদি মানে তাহলে আমরা এখানে লিখব প্রিন্ট লিপ ইয়ার। ওকে ফাইন। যদি এটা না মানে, মানে এই শর্তটা মনে করেন মানে নাই, কারণ মানে নাই বলতে আমরা শর্ত থেকে দুইটা অ্যান্সার বের করবো সবসময়, একটা ইয়েস একটা নো। তাহলে এটা কি হবে? এটা হবে ভাইয়া প্রিন্ট নট লিপ ইয়ার। যদি দুইটা শর্তর একটা শর্ত না মানে প্রিন্ট নট লিপ ইয়ার। বুঝেন একটু বিষয়টা, দেখেন অনেক ইজি আছে কিন্তু ভাই। প্রথম শর্ত ইউজ করছি, দুইটা অ্যান্সার বের হয় ইয়েস নো, এটা হবেই, সারা জীবনই হবে। শর্ত থেকে সবসময় দুইটা অ্যান্সার বের হবে। তাহলে ইয়েস হইলে প্রিন্ট লিপ ইয়ার মানে শর্ত মানছে। যদি নো হয়, যেহেতু আরেকটা শর্ত আছে তাহলে শর্তটা আমরা চেক করব। তো এখান থেকেও দুইটা অ্যান্সার বের হবে, একটা ইয়েস একটা নো। যদি ইয়েস হয় লিপ ইয়ার হবে, যদি নো হয় তাহলে তো আর কোনো শর্ত নাই ভাইয়া। যদি আরও একটা শর্ত থাকতো তাহলে এখানে লিখতাম যে ওই শর্তটা, যেহেতু নাই তাহলে আমরা এখানে প্রিন্ট নট লিপ ইয়ার দিয়ে দিব। এখন দেখো এখানে আমরা কি পেয়ে গেছি ভাইয়া? একাধিক আমাদের আউটপুট পেয়ে গেছি। আউটপুট একাধিক পেয়ে গেছি। কয়টা আউটপুট পাইছি? দেখো এই যে একটা আউটপুট, একাধিক যখন আপনি আউটপুট পাবেন, এই যে আরও একটা আউটপুট। তো একাধিক আউটপুট পেলে আমরা এখানে একটা কানেক্টর দিব, কানেক্টর দিয়ে তারপরে আমরা প্রোগ্রামটাকে শেষ করব। দেখেন এই হচ্ছে কিউট একটা ফ্লো চার্ট, এই হচ্ছে অনেকটা কিউট একটা ফ্লো চার্ট। দেখেন, আশা করি আপনি একবার যদি একটু মনোযোগ সহকারে দেখেন বুঝতে পারবেন। এই হচ্ছে আমাদের ফ্লো চার্টটা। আবারও বলি জিনিসটাকে দেখেন, গ নম্বর কোশ্চেনটার যেটা অ্যান্সার, প্রথম আপনি কি করবেন? স্টার্ট করবেন, ইনপুট নেবেন। এখানে যেহেতু শর্ত আছে ভাইয়া দুইটা, তাহলে প্রথম শর্ত ইউজ করলাম, শর্তটা থেকে দুইটা অ্যান্সারই বের হবে, সব সময়ের জন্য দুইটা অ্যান্সার বের হবে, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। ইয়েস হলে মানে শর্ত মানছে, আর আমি তো জানি শর্তটা দিতেই হচ্ছে যদি মানে লিপ ইয়ার হবে। না মানলে দেখো এখানে আমি লিখতে পারবো না নট লিপ ইয়ার, এটা লিখতে পারবো না, কারণ আরও তো আমার শর্ত আছে, ওইটা তো চেক করতে হবে। তাহলে এই শর্তটা লিখলাম, শর্তটা লেখার পরে এটা ইয়েস হইলে লিপ ইয়ার হবে, নো হইলে দেখো আর কোনো শর্ত নাই ভাই, তাহলে কি লিখলাম? প্রিন্ট নট লিপ ইয়ার। যদি আরও শর্ত থাকতো তখন এইখানে নো এর জায়গায় আরেকটা শর্ত লিখে দিতাম। তো যেহেতু আর শর্ত নাই, নট লিপ ইয়ার। তাহলে আমাদের আউটপুট পেয়ে গেছে একাধিক। দেখো এই একটা আউটপুট, এই একটা আউটপুট এবং এই একটা আউটপুট, অর্থাৎ তিনটা আউটপুট যেহেতু পেয়ে গেছি, একাধিক আউটপুট পেলে আমাকে কানেক্টর দিয়ে সেটা কি করতে হবে? শেষ করতে হবে। এই হচ্ছে আমাদের মূলত ভাইয়া ফ্লো চার্ট, এটাই হচ্ছে আমাদের ফ্লো চার্ট। এখন ঘ নম্বর কোশ্চেনে বলছে যে আমাদের এই যে লিপ ইয়ারটা হওয়ার জন্য আমাদের একটা সি কোড তৈরি করতে হবে। তো দেখো তাহলে আমরা এখন ঘ নম্বর কোশ্চেনটার সমাধান দেখি যে আসলে এটার সি কোডটা কীভাবে করা যায়। ওকে ফাইন, এবার একটু মনোযোগ দিয়ে দেখো সি কোডটা কীভাবে করব। তো যেহেতু শর্ত আছে আমাদের দুইটা ভাইয়া, তাহলে এবার ঘ নাম্বারটার সমাধান দেখো। এখন আমরা শিখব সি কোড। সি কোডের ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমাকে হ্যাশট্যাগ দিতে হবে, হ্যাশট্যাগ ইনক্লুড, দেন হচ্ছে stdio.h, মানে একটা আমরা মেইন হেডার ফাইল ইউজ করলাম।
দেন হচ্ছে আমরা এখানে লিখলাম মেইন ফাংশন, এইটাকে বলা হয় মেইন ফাংশন। তারপরে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইন্ট দিয়ে শুরু করলাম, ইন্ট হচ্ছে ইয়ার, কারণ শর্তের জন্য আউটপুটের জন্য আর কোনো চলক নিতে হবে না। এবার আমরা এখানে স্ক্যানএপ ইউজ করলাম ভাইয়া। স্ক্যানএপ কেন? কারণ আমাদের হচ্ছে কম্পিউটার থেকে ইনপুটের মান নিতে হবে, তাহলে ইনপুট ছিল ইয়ার, একটা ইনপুট ছিল, যেহেতু ইন্ট ব্যবহার করছি তাহলে এখানে %d হবে, তারপরে কমা, যেটা ইনপুট ওইটার সাথে আমাদের কি হবে ভাইয়া, % হবে। দেন হচ্ছে আমরা শেষ করলাম। এবার দেখো প্রথম শর্তর জন্য ইফ ব্যবহার করবেন, প্রথম শর্তর জন্য। তাহলে প্রথম শর্তর জন্য ইফ ব্যবহার করলাম। প্রথম শর্তটা হচ্ছে এই ইয়ারটাকে ভাগ দেব 400 দিয়ে, সেটা যদি 0 এর সমান হয়। এই ইফ মানে হচ্ছে মেনে নিছে শর্তটা, যদি মানে তাহলে আপনি প্রিন্ট করে দিবেন। তাহলে এখানে লিখবেন কি ভাইয়া বলেন তো, প্রিন্ট এফ, এখানে লিখে দিবেন লিপ ইয়ার। এটা হইলে আমাদের কি প্রকাশ পাবে ভাইয়া, এটা হইলে আমাদের লিপ ইয়ারটা প্রকাশ পাবে। এই যে স্টেটমেন্ট লিপ ইয়ার। তো একটা শর্ত তো নাই, এখানে আমাদের আরও শর্ত আছে, তাহলে দ্বিতীয় শর্তের জন্য আমরা কি করব ভাইয়া বলেন তো, তাহলে আরও দ্বিতীয় শর্ত ইউজ করব। তাহলে প্রথম শর্তের জন্য ইফ, পরবর্তী শর্তগুলোর জন্য এলস ইফ লিখতে হবে। তাহলে আমি আবারও বলি, প্রথম শর্তর জন্য ইফ, পরবর্তী শর্তর জন্য এলস ইফ লিখতে হবে। এবার এটাকে আমরা কি করব, ভাগ করব কত দিয়ে ভাইয়া বলেন তো, 4 দ্বারা। সেটা যদি 0 এর সমান হয় এবং এই বছরটাকে আবার ভাগ দিতে হবে 100 দিয়ে, সেটা যদি 0 এর সমান না হয়। তাহলে শর্তটা বুঝলাম কিনা বলেন, মানে শর্ত তো আগেই লিখছি, এটা তো না বোঝার কিচ্ছু নেই। তাহলে এই শর্তও যদি মানে এলস ইফ হয়, তাহলে কি হবে, প্রিন্ট এফ %d ইউজ করবো না, আমরা ডিরেক্টলি এখানে প্রকাশ করে দিব। এটাও হচ্ছে এই শর্ত মানলেও কি হবে ভাইয়া, লিপ ইয়ার। এখন শর্তগুলো যে মানবেই এটা আমরা কিভাবে বুঝবো, এই জন্য আমরা এখানে লিখে দেবো ইলস। যদি শর্ত দুইটার একটাও না মানে, আর তুমি জানো ইলসের ভেতরে কোনো শর্ত হয় না, ইলস মানে না বোধক বোঝায়, তাহলে যদি শর্তগুলোর একটাও না মানে তাহলে কি হবে ভাইয়া বলো তো, প্রিন্ট এফ নট লিপ ইয়ার, নট লিপ ইয়ার। এই হচ্ছে আমাদের প্রোগ্রামটা। তারপরে আমরা কি করব, একটা ক্লোজিং ব্র্যাকেট দিয়ে শেষ করে দেব। দেখেন এই হচ্ছে প্রোগ্রামটা। তাহলে আবারও যদি বলি যে আমি কি করলাম, প্রথমেই হচ্ছে আমরা ইফ লিখলাম, ইফ লিখে শর্ত লিখে দিলাম, শর্তর পর স্টেটমেন্ট হয় না, তাহলে এই শর্ত ইফ যদি হয় তার মানে লিপ ইয়ার হবে। ইফ, ইলস ইফ এগুলো হাবোধক বোঝায়, বাট হচ্ছে শুধুমাত্র ইলসটাকে না বোধক বোঝায়। ইলস ইফ দিলাম হচ্ছে পরবর্তী শর্ত লেখার জন্য, তারপরে এখানে দ্বিতীয় শর্ত লিখে দিলাম, লেখার পর এটা যদি আমাদের মেনে নেয় তাহলে প্রিন্ট কি হবে, লিপ ইয়ার। তারপরে হচ্ছে আমাদের যেহেতু আর শর্ত নাই, যখনই শর্ত শেষ হয়ে যাবে তখন আমাদের ইলস ইউজ করতে হবে। আর ইলস লেখার পর মানে আমরা আর কোনো শর্ত লিখবো না, ইলস মানে না বোধক বোঝায়, মানে ওই দুইটা মানলে তো লিপ ইয়ার হবে, আর যদি না মানে তাহলে হচ্ছে নট লিপ ইয়ার। এই হচ্ছে আমাদের প্রোগ্রামটা। আশা করি এটা হচ্ছে তোমার যে প্রোগ্রামটা লেখা হয়েছে এটা লিপ ইয়ারের জন্য। তো লিপ ইয়ারের যে প্রোগ্রামটা এটা অনেকটাই গুরুত্বপূর্ণ, অনেকটাই যারা হচ্ছে 27-এ পরীক্ষা দিবা তোমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ 25-এ অলরেডি এটা ঢাকা বোর্ডের কোশ্চেনে চলে আসছে, যশোর বোর্ডের কোশ্চেনে চলে আসছে। দেন তোমাদের যে পরীক্ষার সময়টা আসবে যখন 27-এ পরীক্ষা দিবা, সেই টাইমেও এই কোশ্চেনটা আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ শর্ত রিলেটেড কোশ্চেনগুলো বর্তমানে খুব বেশি চলে আসতেছে। তো সেই ক্ষেত্রে তুমি এই কোডিংটা খুব ভালো মতো মনে রাখার চেষ্টা করো ভাইয়া। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট একটা কোডিং, সবচেয়ে ইজিয়েস্ট। তোমার কোশ্চেনটা দেখবা যদি লিপ ইয়ার বা অধিবর্ষর কথা বলে থাকে, ডেফিনেটলি তুমি এটা কপি পেস্ট করে দিবা, এটা কপি পেস্ট ডেফিনেটলি। লিপ ইয়ার এবং অধিবর্ষ, মানে লিপ ইয়ারও যা অধিবর্ষও তাই, দুইটার একটা ওয়ার্ডও যদি খুঁজে পাও তাহলে এই কোশ্চেনটার সমাধান দেখবা। দেন দেখো তুমি যদি হচ্ছে এখানে দেখতে চাও তাহলে এখানেও সুন্দর মতো কোডিংটা করে দেওয়া আছে, তুমি চাইলে এখান থেকেও দেখতে পারো। বাট আমার মনে হয় তুমি এখানে হচ্ছে যা করানো হয়েছে এখান থেকে তুমি ইজিলি এটা বুঝতে পারবা, এই জন্যই আমরা হচ্ছে মূলত নোট ইউজ করছি। তো যাই হোক, আমরা বুঝলাম যে হচ্ছে লিপ ইয়ারের কীভাবে কোডিংটা করতে হয়, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা, এটাই হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেনের সমাধান। তো আমরা পরবর্তী ভিডিওতে আরও কোনো একটা কোশ্চেনের সমাধান দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।